লক্ষিন্দর এখনো গৃহমাঝে ফিরে এলো না। প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু তবু আমার লক্ষিন্দরে ফিরে এলো না। ও গো মায়েরা, ও গো বাবারা, আমায় বলে দিন আমার লক্ষিন্দরকে দেখেছে? আমায় কেউ বলে দিতে পারছে না লক্ষিন্দরের কথা। জামাই, লক্ষিন্দর গৃহমাঝে ফিরে আসবে। আমি জামাই, লক্ষিন্দরের জন্য বাটি ভরা দুঃখ রেখেছি। চা দিয়ে যাও, চা। লক্ষিন্দরের জন্য, লক্ষিন্দরের নামে লক্ষিন্দরকে পেট ভরে খাওয়াবো, কিন্তু আর কতক্ষণ, আর কতক্ষণ আমি লক্ষিন্দরের পথে পানি চেয়ে থাকবো। কোথায় গেলি রে ওরে বাছা লখা, আজি মা বলে কোলে আয় রে লখাই রে। আমি তোমায় কতবার করে নিষেধ করেছি, তুমি এমনি ভাবে কাঁদবে না? বলো তোমা, আর যদি কেড়ে ওই পাষাণে মাথা ভেঙে দাও, আমার 6-6টি দাদু ভাই ফিরে এসে কখনো মা বলে ডাকবে না। মন্ত্রী কাকা, তাই যদি এমন করে কাঁদো, তাহলে যে আমাদের লক্ষিন্দরের অকল্যাণ হবে না। আমার কাঁদা ছাড়া আর কি আছে বলুন তো? কি বলছো? 6টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার লক্ষিন্দরকে পেয়েছি। আরে লক্ষিন্দরকে পেয়ে আমি সবই কিছু ভুলে, হ্যাঁ মা, যে লক্ষিন্দরকে একে মুহূর্তে না দেখলে আমি থাকতে পারি না।
হ্যাঁ লখাই আমার নয়নমণি, আমার অঞ্চলের নিধি। বলুন তো, আমি লক্ষেন্দরের জন্য বাটি ভরা দুঃখ রেখেছি, কই? হ্যাঁ। এখনো তো এলো না। কি বললি? হ্যাঁ। এই লক্ষিন্দর বাড়ি ফিরে আসেনি? না। এই তাহলে গেল কোথায়? না না, এ হতে পারে না। মা, একটু ধৈর্য ধরো তো মা। আমার মনে বলছি না জানি হয়তো তার বন্ধু বান্ধবের সাথে তাদের বাড়িতে গেছে। এই মুহূর্তে আমি চম্পলার পথে বেরিয়ে যাব। লক্ষিন্দর যেখানেই থাকুক না কেন, ওকে যে আমি ঘরে ফিরিয়ে নিয়ে আসবো মা। তাই মন্ত্রী কাকা, আমি আপনার পায়ে পড়ে বলছি, আমার লক্ষেন্দরকে খুঁজে বার করে আমায় এনে দিন। বেশ মা, আরে যদি আমার লক্ষেন্দরকে খুঁজে বার করে আমায় এনে না দিন, আমি রাখবো না। আমি আমার সুন্দর জীবনকে রাখবো না, আমি না বাবা। প্রাণে মারা যাবো। এই অমন করে ধৈর্য হারা হয়েছেও না। আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। এই লক্ষিন্দর যেখানেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে এনে আমি তোমার কাছে দেব মা, আমি তোমার কাছে দেব। লক্ষিন্দর, লক্ষিন্দর। ভগবান, কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছ? না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না। তুমি আমার কোল শূন্য করো না। তুমি আমায় মা ডাক হইতে বঞ্চিত করো না। কে আমায় মা বলে ডাকবে? কে আমায় মা বলে ডেকে আমায় সান্ত্বনা দেবে? ঠাকুর, সে কি অনেকক্ষণ হলো আমি গোসাগরে প্রবেশ করে আছি, কিন্তু এখনো দাদু এলো না। না না না, কিছুক্ষণ অপেক্ষা করি, দাদু আমাকে কতক্ষণে নিতে আসে। লক্ষিন্দর, লক্ষিন্দর। কি সারাটি চম্পলা খুঁজে এলাম, আমি যাকেই জিজ্ঞাসা করছি সে যেন আঙুল তুলে বলে দিচ্ছে ও নাকি রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজে দেখি না কেন। একই একই দেখতে পাচ্ছি এই গোসা ঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে এই গোসা ঘরে কে। এই তো মনে হচ্ছে আমাকে দাদু ডাকছে। কে? দাদু নাকি? আরে লক্ষিন্দর, কি করেছিস দাদু? এই গোসা ঘরটি, এই গোসা ঘরে বড় নোংরা ঘর, এই কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। বেশ দাদু, আমি এখনই বের হচ্ছি, কিন্তু আমাকে কথা দাও, আমি বের হয়ে তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তাই দেবে। তোকে আমায় কথা দিতে হবে? হ্যাঁ দাদু। বেশ দাদু, আজ আমি শুধু কথা না, আমি তোর সঙ্গে সত্যই অঙ্গীকার হলাম। এই গোসা ঘর থেকে বেরিয়ে যা চাইবি আমি হাসতে হাসতে তোর দাবি পূর্ণ করব। এখনই আমি দরজা খুলে দিচ্ছি। আরে দাদু, এ কি করেছিস? এ কি করেছিস দাদু? তোর মুখ শুকিয়ে গেছে। ওরে কেন, কেন তুই এই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিলি? ও গো শোনো শোনো, ও গো দাদু গো, ওরে বল না, বল। দাদু বলি যে তোমারে বল না। স্কুলেতে আর যাব না, জানাবে পিতাকে। তোর আবার কি ভেমরতি ধরলে? স্কুলে যাবি না? স্কুলেতে আর যাব না, জানাবে পিতাকে।
শোনো শোনো ও গো দাদু গো, দাদু বলি যে তোমার হে আচ্ছা স্কুলেতে আর যাব না, জানাবে পিতাকে। আচ্ছা স্কুলেতে আর যাব না, জানাবে পিতাকে। ওগো স্কুলেরও লেখাপড়া গো, দাদু ভালো যে লাগে না, লেখাপড়ায় ওগো দাদু মন যে বসে না। বুঝেছি লেখাপড়া করতে আমাকে ভালো লাগে না। বুঝেছি বুঝেছি তার কারণ তোরা জাতিতে বর্ণিত, তাই আর লেখাপড়া করবি না। আমার মনে বলছি লেখাপড়া ছেড়ে দিয়ে হয়তো কোনো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি। আমি কি করব জানো? কি করবি? লেখাপড়া ছেড়ে হ্যাঁ আমি কি করতে চাই জানো? কি করতে চাই? ওই না লেখাপড়া ছেড়ে দাদু গো, দাদু বিয়ে করিব। বিয়ে যদি না দাও দাদু, প্রাণে মারা যাবে। বিয়ে যদি না দাও দাদু, প্রাণে মারা যাবে। শোন, বলো ছি ছি এমন কথা বলেছিস কেন? একেবারে নোংরা কথা। নোংরা কথা কেন? আমার দিকে দেখ, আমার দিকে চেয়ে দেখ। আমার চুল পেকেছে, দাঁত নড়েছে, অথচ আজ অব্দি আমি বিয়ে করি। তুমি বিয়ে করনি বলে আমি বিয়ে করব না? আমি বিয়ে করব দাদু। আর যদি আমার বিয়ে না দাও কি করব জানো? কি করবি? ওই দেখা যায় সর্বদা একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। দাঁড়া দাদু দাঁড়া দাঁড়া। আজ যখন আমি তোকে কথা দিয়েছি, তোর সঙ্গে যখন সত্য করেছি, ওরে বিয়েটাতে শুধু শুধু এমনি এমনি হবে না। তবে? বিয়ে করলেও অনেক কাজ রয়েছে। আগে তোর বাবা মাকে বলতে হবে। ঠিক আছে দাদু, তুই গিয়ে না তোর মায়ের সঙ্গে সাক্ষাৎ কর। তুমি আর- বাবাকে বলে বিয়ের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণে মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। বেশ। যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। এই সংবাদ আমি চাঁদকে জানিয়ে দেব, আমি চাঁদকে জানিয়ে দেব। একমাত্র সন্তান আমার লক্ষিন্দর বড় হতে চলেছে, আর লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করবার তরে লক্ষিন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পলার বাল্যবর্ষায়। লক্ষিন্দরকে শিক্ষায় উত্তীর্ণ করে আমার অবর্তমানে একদিন লক্ষিন্দরকে করব আমার চম্পকের নগরের উত্তরাধিকারী। সব আশাই যে ব্যর্থ হয়ে গেল চাঁদ। কি বলছে মন্ত্রী মহাশয়? হ্যাঁ, আমার সব আশা ব্যর্থ মানে সন্তানকে নিয়ে আশা করা প্রত্যেকটা পিতামাতার কর্তব্য বা প্রত্যেকটা পিতামাতার আশাই থেকে যায়।
কিন্তু চাঁদ সব আশায় যে ব্যর্থ হয়ে গেল। আর আমি বলার জন্যই এসেছি। কি বলতে এসেছেন আপনি? জানো চাঁদ, আমি লক্ষিন্দরকে পাঠশালায় ভর্তি করে দিয়েছিলাম আর এও কথা বলেছিলাম পাঠশালা ছুটির পরে আমি তোমাকে এগাতে আসবে। তাই আমার আজ যেতে দেরি হয়েছে বলে ও রাজপ্রাসাদে না এসে ওই গোসা ঘরে প্রবেশ করেছিল। অসম্ভব! সে আমার দুধের ভালো লক্ষিন্দর, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সে আমার নাবালক লক্ষিন্দর নাকি ওই নোংরা গোসা ঘরে? কেন? কিসের অভাব পড়েছে তা যে নোংরা গোসা ঘরে প্রবেশ করবে আমার লক্ষিন্দর? আপনি বলুন, বলেন মন্ত্রী মহাশয়। আমি বললাম, আমি সারাদিন চাম্বলানগর খুঁজতে খুঁজতে ওই গোসা ঘরে পেলাম। বললাম দাদু ভাই বেরিয়ে আয়। বললো আজ যদি আমার সঙ্গে সত্য না করো তাহলে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাবো এই গোসা ঘরে, কোনোদিন ওই রাজপ্রাসাদে ফিরে যাব না। কি বলছেন মন্ত্রী মহাশয়? তাই আমি সত্য করতে বড় বাধ্য হলাম চাঁদ। অতঃপর তারপর গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় বললো দাদু আমার বিয়ে দাও, আমি বিয়ে করব। আমার লক্ষিন্দর বিয়ে করতে চায়? আর সেই কথা আমায় বিশ্বাস করতে হবে? এখন বুঝতে পারছি যে আমার লক্ষিন্দর হয়তো বিয়ের নেশায় হতবাক নয়, বিয়ের নেশায় উত্তেজনা করেছেন আমার লক্ষিন্দরকে। হয়তো আপনি আমার লক্ষিন্দরকে দেখে হয়তো আমার বক্ষ মাছ আপনার হিংসার আগুন জ্বলে উঠছে দেখে আপনি আমার লক্ষিন্দরের বিয়ের কুমন্ত্রটা আপনি তার কানে ঢেলে দিয়েছেন। আপনি বিশ্বাসঘাতক, আপনি প্রতারক, আপনি বেঈমান। আর বিশ্বাসঘাতক ও তারকের আমার প্রাসাদে কোনো স্থান নেই বলে এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন। আজ সত্যি কথাটা বলতেছে, আমি মিথ্যাবাদী, আমি প্রবঞ্চ। আমাকে বলেছে এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও, কিন্তু জানো স্যার একদিন তোমার বিদায় লোক থেকে বড় লোক গমন করার আগে তোমার এই কচি নরম হাত দুটি আমার হাতে তুলে দিয়ে কি বলেছিল তা জানো? বলেছিল ওগো কাকু, তুমি আমার চাঁদকে দেখো, আমার চাঁদকে মানুষের মতো মানুষ করে তুলো। তাই তোমার এই দুঃখে সুখের সংসারে থেকে আজ অব্দি আমি কোনো সংসার করিনি। আজ যখন তুমি আমায় চলেই যেতে বলেছ, আমি চলে যাবো চাঁদ, আমি চলেই যাচ্ছি। মন্ত্রী মহাশয়, চলে যাবেন, যাওয়ার সময় একটা কথা বলে যাব। মনে করুন কোনো অবুঝ সন্তান পিতা মাতার বক্ষ মাঝে যদি লাথি মারে, তাহলে কি সেই পিতা মাতা অবুঝ সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে? মনে করুন না, আপনি আমার পিতৃ সম, করেছি ভুল, সমস্ত ভুল ক্ষমা করে আপনি আমার প্রাসাদে থেকে যান মন্ত্রী মহাশয়। এই পায়ে নয় চাঁদ, তুমি আমার বুকে এসো। আমি তোমাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি চাঁদ, আমি অনেক আগে ক্ষমা করে দিয়েছি। লক্ষিন্দরের বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে কেন আমি উত্তেজনা হয়ে পড়েছিলাম জানেন? লক্ষিন্দর আমার বয়সে নবে, প্রত্যেকটা দিন লক্ষিন্দর পাঠশালায় যেতে আসত। একদিন লক্ষিন্দর বলে আমায় ও পিতার পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন রে পুত্র? সবে তোমার শিক্ষা উত্তীর্ণ হওয়ার সময়, এই সময়ে যদি তুমি পাঠশালায় না যাও তুমি যে শিক্ষায় পারদর্শী হবে না পুত্র। লক্ষিন্দর তখন বলেছিল গো পিতা, পাঠশালা থেকে ফেরার পথে দুলালে ধাত্রীমা পথ মাঝে আমায় বক্ষ মাঝে ধরিয়ে শুধুমাত্র ডুবকে ডুবকে কেঁদেই চলে যায়। আমার মনে বলছিল তখন দুলালে ধাত্রীমার আমার লক্ষিন্দরের পিছু কোনো লালসা রয়েছে। আর আমি বললাম
দুলালে ধাত্রী মাকে প্রাসাদে দুলালে ধাত্রী মাকে জিজ্ঞাসা করে দুলালে ধাত্রী মা বলতে নারাজ হয় পথের বসায় দুলালে ধাত্রী মাকে প্রাত্রঘাতের আদেশ করি প্রহরী দ্বারা দুলালে ধাত্রী মাতা প্রাত্রঘাত সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে বলেছিল বাবা চার 12 বছরের মধ্যে যদি লক্ষেন্দ্র বিবাহ দাও লক্ষেন্দ্র মরবে বিয়ের বাসর ঘরে ওই পদ্মার কাল সাপে। আর সেই কথা বলতে বলতে দুলালী ধাত্রী মা শিলায় পরিণত হয়েছে। এখনো সেই শিলা স্তম্ভ রয়েছে আমার চণ্ডী মন্দিরের সামনে। এবার বলুন তো মন্ত্রী মহাশয়, হ্যাঁ, সব কিছু জেনে শুনে কি করে আমি আমার লক্ষেন্দ্র বিবাহ দিই? আমি বলছিলাম কি, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আমি যতবার যে কোনো বিপদের সম্মুখীন হয়েছি সমস্ত বিপদ থেকে আপনি আমায় রক্ষা করেছিলেন। আজকের দিনও আমার আগে যুক্তি বার করুন, যেন আপনার যুক্তি অনুসারে আমার লক্ষিন্দর বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যায়। আচ্ছা, আমি লৌকিকভাবে শুনেছি ওই উড়িষ্যার কটক শহরে নাকি স্বর্ণগিরিবাজ পায়রা পাওয়া যায়, আর সেই পায়রা লক্ষিন্দরের হাতে তুলে দিলে বিয়ে বলে একেবারে বিস্মরণ হয়ে যাবে স্যার। ঠিক বলেছেন মন্ত্রী মহাশয়, আমার লক্ষিন্দর এখন বয়সে নবী, তার হাতে কোনো খেলার জিনিস তুলে দিলে খেলাধুলায় মত্ত হবে, আর লক্ষিন্দর বিয়ের কথা বিস্তরণ হয়ে যাবে, আর দেখতে দেখতে 12 বছর পেরিয়ে যাবে। আর ওই রাক্ষসী মেডিকানিকে আমিও বুঝিয়ে দিতে চাই, ওরে রাক্ষসী কামি, আমার সঙ্গে পেরে উঠছিস না দেখে আমার নিষ্পাপ লক্ষিন্দর সঙ্গে যাচ্ছিস। সাধ্য থাকলে তুই আমার সঙ্গে লড়ে না। মহাশয়, আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবেন উড়িষ্যার কটক শহর।